দেখো আমরা আগের দিন সংবিধানের ক্লাস করা শুরু করেছিলাম এবং অলরেডি দুটো ক্লাস তোমাদেরকে করানো হয়েছে, ঠিক আছে। তো আমরা প্রথমত দেখে নিই আগের দিন আমরা কি কি পড়েছি। একবার দেখো আগের দিন আমরা কি কি পড়েছি একবার দেখে নিই, তারপর আমরা আজকের ক্লাসটা শুরু করব। হ্যাঁ, তো দেখো 2 নম্বর ক্লাসে আমরা প্রথমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়েছিলাম। তার মধ্যে সংবিধান সভার যে বৈঠক, ঠিক আছে, যে বৈঠক সেইগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং তার সাথে আরো কয়েকটা এক্সট্রা ইনফরমেশন যেগুলো ডাব্লিউপি কেপি পরীক্ষাতে বিশেষ করে আসে। কোথায় আসে? ডাব্লিউপি এবং কেপি। এসএসসির পরীক্ষাতে এখন আর এই প্রশ্নগুলো খুব একটা দেখতে পাওয়া যায় না, যেমন কতদিন সময় লেগেছিল, কতজন সিগনেচার করেছিল, ক্যালিগ্রাফার কে, ডেকোরেট করেছিল কে। তো সেগুলো এখন এসএসসির পরীক্ষায় দেখতে পাওয়া যায় না, তবে ডাব্লিউপি কেপিতে আসে। এগুলো পড়েছিলাম। তারপর তোমাদেরকে কিছু ছবি দেখিয়েছিলাম। হ্যাঁ, ইম্পর্ট্যান্ট কয়েকটা কমিটি, ঠিক আছে, যেমন ড্রাফটিং কমিটি, ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, ঠিক আছে, এই কমিটিগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপর আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়কে, যেমন প্রস্তাবনাকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তারপর অনুসূচি বা শিডিউল, এগুলোকে নিয়েও আলোচনা করেছি এবং বিদেশি স্রোত, আমাদের সংবিধানের বিভিন্ন অংশ আমরা বিভিন্ন দেশ থেকে গ্রহণ করেছি বা অ্যাডাপ্ট করেছি, তো সেগুলো নিয়ে আলোচনা করেছি। দেখো আমাদের প্রস্তাবনাকে নিয়ে পড়েছিলাম এবং আমাদের প্রস্তাবনা অনুযায়ী ভারতের স্বরূপটা কিরকম সেটা তোমাদেরকে এখানে দেখো দেখিয়েছি, SSSDR, ঠিক আছে। তারপর আমরা কি পড়েছি, তারপর বিভিন্ন উৎস, আমরা কোন দেশ থেকে কি কি নিয়েছি সেগুলো পড়েছি এবং তারপর অনুসূচি, টোটাল যে বর্তমানে 12টা অনুসূচি আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, ঠিক আছে। এরপর প্রত্যেকটা ভাগ, আমাদের যে সংবিধানে 22টা ভাগ রয়েছে সেই 22টা ভাগ কি কি সেটার একটা সংক্ষেপে বর্ণনা তোমাদেরকে দিয়েছিলাম, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা দেখো কি নিয়ে আলোচনা করব, সংবিধানের 3য় ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা প্রত্যেকটা ভাগ এবং প্রত্যেকটা আর্টিকেল, ঠিক আছে, এগুলো ডিটেলসে আলোচনা করব। আজকের ক্লাসটা হবে এই। তাহলে রিভিশন তো হয়ে গেল। আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম সংবিধান সভার বৈঠক, ঠিক আছে, টোটাল 12টা বৈঠক হয়েছিল। তারপর আমরা পড়েছিলাম বিভিন্ন কমিটি, তারপর পড়েছি প্রস্তাবনা, তারপর পড়েছি বিভিন্ন বিদেশি স্রোত, তারপর পড়েছি অনুসূচি, তারপর পড়েছি কি ভাগগুলো নিয়ে একটা সংক্ষেপে আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমেই আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাগ 1, সংবিধানের ভাগ প্রথম, ভাগ প্রথম, ঠিক আছে। সেই ভাগটার নাম কি? ভাগটার নাম হচ্ছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। বুঝতে পেরেছো? ভাগটার নাম হচ্ছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ, মানে আমাদের দেশ এবং তার যে অঞ্চলটা রয়েছে সেটা নিয়ে আলোচনা আজকে করব আমাদের সংবিধানের ভাগ 1-এ, পার্ট 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। আচ্ছা, এই ভাগ 1-এ আর্টিকেল কটা রয়েছে? দেখো আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত রয়েছে ভাগ 1-এ, ঠিক আছে। এরপর দেখো আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের যে সংবিধান, সে সংবিধানের ক্যালিগ্রাফার, মানে যেটা যিনি নিজের হাতে লিখেছেন তার নাম হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, ঠিক আছে। এবং যিনি ডেকোরেট করেছেন, ডেকোরেট মানে যিনি এই সংবিধানটাকে সাজিয়েছেন, তার নাম হচ্ছে তোমার নন্দলাল বসু, নন্দলাল বোস। তো দেখো আমি বলেছিলাম প্রত্যেকটা ভাগে একটা করে বিশেষ ছবি দেওয়া রয়েছে। যেমন ভাগ 1, ভাগ 1-এ দেখা একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে নাম হচ্ছে বুল স্ট্যাম্প, বুল স্ট্যাম্প, ঠিক আছে, ষাঁড়ের ছবি একটা। এরপর এটা এখানে কেন দেওয়া হয়েছে? এই বুল স্ট্যাম্পের ছবিটা কোথায় পাওয়া গিয়েছিল জানো? সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে, সিন্ধু
সভ্যতাতে এই ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল এবং সেটাকেই আমাদের সংবিধানের প্রথম যে ভাগ 1-এ আঁকা রয়েছে। কে এঁকেছেন? নন্দলাল বসু। নন্দলাল বোস। এবং এই যে সাইডে যে তোমরা আলপনার মতো দেখতে পাচ্ছ না, এটাকে বলা হয় ম্যান্ডেলা আর্ট। এটাও কে এঁকেছেন? এটাও এঁকেছেন আমাদের নন্দলাল বসু। এবং মূল সংবিধানের যেটা অরিজিনাল সংবিধান, যেটা হাতে লিখেছিল, সেই সংবিধানের যে পেজটা সেটা কিন্তু এরকম, ঠিক আছে? এই যে তোমরা দেখতে পাচ্ছ, পার্ট 1, দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার অরিজিনাল সংবিধান। ছবি দেখাও বলেছিলাম, দেখালাম। এরপর আমরা আলোচনা করব আমাদের যে ভাগ 1-এর 4টা আর্টিকেল রয়েছে, সেই 4টা আর্টিকেলে কি বলা হয়েছে, ঠিক আছে? দেখো, আর্টিকেল নাম্বার 1, প্রথমত আমি তোমাদেরকে ইংরেজিতে লিখছি, তারপর বুঝিয়ে দেবো, ঠিক আছে? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত shall be a union of state, shall be a union of state। এখান থেকে কি বুঝতে পারছো? বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, মানে যেটাই ইন্ডিয়া তাই ভারত। বুঝতে পারছো? আমরা যেমনটা ছোট থেকে জেনে আসি যে ভারতের ইংরেজি শব্দ হচ্ছে ইন্ডিয়া, কিন্তু সেটা সম্পূর্ণরূপে ভুল। ইন্ডিয়া এবং ভারত আমাদের দেশের এই দুটো নাম। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, যেটা ইন্ডিয়া সেটাই ভারত। তুমি যদি কোথাও লেখো, যদি বলে তোমার দেশের নাম কি, তুমি যদি লেখো ইংরেজিতে, যদি জিজ্ঞেস করে তোমার দেশের নাম কি, তুমি যদি ভারত লিখো, সেখানে কিন্তু সেটা ভুল নয়, ঠিক আছে? তুমি ভারতও লিখতে পারো, ইন্ডিয়াও লিখতে পারো। দেখবে G20 সামিটে 2022 কি 23 সালে, যে বছর ইন্ডিয়া হোস্ট করেছিল, সেই বছর কিন্তু ইন্ডিয়া লেখা ছিল না, সেখানে ভারত লেখা ছিল, ঠিক আছে? তো আর্টিকেল 1 স্পষ্ট রূপে বলছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেট। এরপর তোমরা বোঝো ইউনিয়ন অফ স্টেট মানে কি? ইউনিয়ন অফ স্টেট, ইউনিয়ন মানে হচ্ছে সংঘ। দেখো, কোনো একটা দেশ 3 প্রকারের হতে পারে, ঠিক আছে? 3 প্রকারের কেমন হতে পারে? একটা হচ্ছে কনফেডারাল, একটা হচ্ছে ফেডারাল, আর একটা হচ্ছে ইউনিয়ন। এই তিনটার মধ্যে পার্থক্য কি? প্রথমত এই জিনিসটা বুঝো, কনফেডারাল এবং ফেডারাল এই দুটো দেশের মধ্যে কি হয়, বিভিন্ন স্টেট, কতগুলা স্টেট কি করে, কিছু কিছু ক্ষমতা সেন্ট্রালকে দেয়, কিছু কিছু ক্ষমতা সেন্ট্রাল গভর্নমেন্টকে দেয় এবং বলে যে আপনি এই দেশটাকে পরিচালনা করুন। কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে কি হয়? ইউনিয়নের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একটা সেন্ট্রাল থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট, তার আন্ডারে অনেকগুলা রাজ্য থাকে, ঠিক আছে? এখানে কি বললাম, যে রাজ্যগুলা পাওয়ার দিচ্ছে সেন্টারকে, কিন্তু এখানে সেন্টার রাজ্যকে পাওয়ার দেয়। প্রথমত এটা একটা পার্থক্য। আরেকটা হচ্ছে এই কনফেডারাল এবং ফেডারাল, ঠিক আছে? কনফেডারাল এবং ফেডারাল এই দুই ধরনের দেশকে সহজেই ভেঙে ফেলা সহজ, ঠিক আছে? মানে কোনো রাজ্য যদি চায়, ধরো আমেরিকা, আমেরিকা হচ্ছে একটা ফেডারাল কান্ট্রি, ঠিক আছে? আমেরিকার মধ্যে যদি কোনো একটা রাজ্য চায় যে না আমি আর আমেরিকার সাথে থাকবো না, সেই রাজ্য কিন্তু যখন তখন আমেরিকার থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু ইউনিয়নের আন্ডারে যে রাজ্যগুলো থাকবে, সেই রাজ্যগুলো চাইলেও কিন্তু সেই দেশ থেকে বেরিয়ে যেতে পারবে না। ধরো আমাদের যদি পশ্চিমবঙ্গ কিছুদিন পর চায় যে না আমরা ভারতের সাথে থাকবো না, আমরা একটা নিজের স্বাধীন দেশ গঠন করব, সেটা কিন্তু সম্ভব নয়, কারণ ইন্ডিয়া হচ্ছে একটা ইউনিয়ন। বুঝতে পেরেছো? ইন্ডিয়া হচ্ছে একটা ইউনিয়ন। এইটাই হচ্ছে একটা আর্টিকেল নাম্বার 1। ইউনিয়ন শব্দের অর্থ হচ্ছে তোমার সংঘ। তার মানে বাংলায় কি দাঁড়াচ্ছে তাহলে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ইন্ডিয়া এবং ভারত কি হবে, ইন্ডিয়া বা ভারত কয়েকটা রাজ্যের সংঘ হবে। এই ইউনিয়ন অফ স্টেট এই জায়গাটা আন্ডারলাইন করে রাখবে, ঠিক আছে? পরীক্ষায় পড়বে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ড্যাশ, সেখানে লিখতে হবে এই ইউনিয়ন অফ স্টেট, ঠিক আছে?
তাহলে ফেডারাল, কনফেডারাল এবং ইউনিয়নের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো, আর্টিকেল নাম্বার 1-এ কি বলা হয়েছে সেটা বুঝতে পেরেছো। এরপর দেখো আর্টিকেল নাম্বার 2। আর্টিকেল নাম্বার 2-এ কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে দেখো আর্টিকেল নাম্বার 2 হচ্ছে অ্যাডমিশন অফ নিউ স্টেট, অ্যাডমিশন অফ নিউ স্টেট। এরপর অ্যাডমিশন অফ নিউ স্টেট বলতে কি বোঝায় এই জিনিসটা একটু বোঝো, ঠিক আছে। ধরো কোনো একটা দেশের টুকরা, ঠিক আছে, কোন একটা দেশের টুকরা, সেটা ভারত বাদ দিয়ে, ঠিক আছে, ভারত বাদে কোন অন্য দেশের টুকরো, ঠিক আছে। দেখো ভারত বাদ দিয়ে, ভারতের যে রাজ্যগুলো আছে সেগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো দেশের একটা টুকরা, যেমন যেমন এখানে দেখতে পাচ্ছ ম্যাপটা, এই জায়গাটা হচ্ছে বালুচিস্তান, পাকিস্তানের অংশ বালুচিস্তান, বা নেপালের যদি এই অংশটা, বা তোমরা ধরো চীনের এই অংশটা যদি বলে আমরা ভারতের সাথে যুক্ত হতে চাই, সেক্ষেত্রে সংসদের কাছে ক্ষমতা আছে, কার কাছে, পার্লামেন্ট, ঠিক আছে, পার্লামেন্টের কাছে ক্ষমতা আছে যে ওই বিদেশি টুকরাটাকে ভারতের সাথে যুক্ত করা। তাহলে এটা সম্পূর্ণটা যদি বাংলায় লেখা হয় কিরকম হবে, সংসদের অধিকার আছে যে, আর্টিকেল নাম্বার 2 বলছে সংসদের এই অধিকার আছে যে ভারতের বাইরে কোনো দেশ যদি, ভারতের বাইরের কোনো বিদেশি দেশ যদি ভারতে যুক্ত হতে চায়, সেক্ষেত্রে পার্লামেন্ট তা করতে পারে। তাহলে আর্টিকেল নাম্বার 2-এ বলা হয়েছে যে সংসদের, আমাদের পার্লামেন্টের কাছে এই অধিকারটা রয়েছে, যদি কোনো একটা অন্য দেশ ভারতের সাথে যুক্ত হতে চায় তাহলে সে কিন্তু ভারতের সাথে যুক্ত হতে পারবে। এরপর বলে স্যার এটার কি কোনো এক্সাম্পল আছে? অবশ্যই এক্সাম্পল আছে, এক্সাম্পল ছাড়া কিছু হয় না, ঠিক আছে। দেখো এক্সাম্পলটা তোমাদেরকে দেখাচ্ছি। এখনো রাধা রানী, দেখো তোমরা পশ্চিমবঙ্গের উপরে একটা দেখো রাজ্য রয়েছে সিকিম, ঠিক আছে, সিকিম, এটার এক্সাম্পলটা দেখে নাও, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে সিকিম। দেখো সিকিম কিন্তু প্রথমে ভারতের অংশ ছিল না, ঠিক আছে, সিকিম ছিল একটা অন্য দেশ, এবং 1974 সাল, মনে রাখবে 1974, সেই সময় সিকিমে রাজত্ব করত কে, তার নাম হচ্ছে নমজ্ঞান বংশ, রাজবংশ, নমজ্ঞান রাজবংশ, ঠিক আছে। এই নমজ্ঞান রাজবংশ 1974 সালে সিকিমে রাজত্ব করত। কিন্তু এইখানে দেখো ঘটনাটা তোমরা যদি একটু দেখো, এখানকার জিওপলিটিক্যাল যে পজিশনটা একটু যদি দেখে নাও, দেখো সিকিমের যে অবস্থানটা সেটা কিন্তু তিব্বতের লাগোয়া, ঠিক আছে, সেটা হচ্ছে এখানে তিব্বত রয়েছে, আর তিব্বত লাগোয়া হচ্ছে তোমার সিকিম। এরপর দেখো তিব্বতটাকে অলরেডি দখল করে নিয়েছিল কে, সেটা হচ্ছে চায়না। তো চায়না তো তোমরা জানোই, চায়না যা পায় তাই খায়, তার জন্য নানা রকম ভাইরাস ছড়ায়, তো সেই হচ্ছে চায়না। তো চায়না টার্গেট করছিল যে সিকিমকেও এবারে আমরা দখল করে নেব, ঠিক আছে, সিকিমকেও তারা দখল করতে চাইছিল। সেই সময় নমজ্ঞান রাজবংশের রাজা 1974 সালে তিনি ঠিক করলেন যে না, আমরা ভারতের সাথে যুক্ত হয়ে যাব এবং ভারত আমাদেরকে রক্ষা করবে, কারণ এইটুকু একটা দেশ, সিকিম এইটুকু একটা দেশ, তাকে সে তো নিজে চায়নার সাথে যুদ্ধ করতে পারবে না, তার জন্য সে ঠিক করলো যে আমরা ভারতের সাথে যুক্ত হয়ে যাব।
এরপর যেমন তেমন প্রকারে তো আর ভারতে যুক্ত করা যাবে না, তার জন্য একটা সংবিধান সংশোধন করতে হবে, ঠিক আছে। তার জন্য প্রথমে ভারত সরকার 35তম সংবিধান সংশোধন 1974 করল, এবং এখানে এই সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে বলা হলো যে তুমি 1 বছরের জন্য, ঠিক আছে, 1 বছরের জন্য সহ রাজ্য হিসাবে থাকো। সহ রাজ্য হিসাবে থাকতে কেন বললো? কারণ দেখো, এটা একটা আলাদা দেশ, এটা একটা আলাদা দেশ। তো সিকিম ভারতের সাথে থেকে ভারতের যে কালচার সেটার সাথে অ্যাডজাস্ট হতে পারছে কিনা, বা ভারতের যে মানুষজন তাদের সাথে অ্যাডজাস্ট হতে পারছে কিনা, সেটা দেখার জন্য 35তম সংবিধান সংশোধন 1974, এটা মনে রাখবে, 35 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, 35তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে 1 বছরের জন্য সহ রাজ্য হিসাবে রাখা হলো। এরপর সিকিম যখন 1 বছর ভারতের সাথে থেকে গেল, সিকিম বুঝলো যে না, আমরা ভারতের সাথে মানিয়ে নিতে পারবো, এবং ভারতীয়রাও দেখলো যে না, আমরা সিকিমের সাথে মানিয়ে নিতে পারবো, সেখানকার মানুষজনের সাথে, সেখানকার কালচারের সাথে, ঠিক আছে। তো পরবর্তী ক্ষেত্রে আরো একটা সংবিধান সংশোধন করা হলো, সেটা হচ্ছে 36তম সংবিধান সংশোধন 1975। তার মাধ্যমে কি করলো? সিকিমকে অঙ্গরাজ্য করে দেওয়া হলো। অঙ্গরাজ্য করে দেওয়া হলো। ডেটটা যদি তোমরা জানতে চাও, সেটা হচ্ছে 16 মে 1974। 16 মে 1974, ঠিক আছে। এরপর তোমরা বলবে যে সহরাজ্য আর অঙ্গরাজ্যের মধ্যে পার্থক্য কি? এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, সহরাজ্য কাকে বলবো? সহরাজ্য তাকেই বলবো, আমরা কি বললাম, ভারত হচ্ছে একটা ইউনিয়ন, ঠিক আছে, ভারত হচ্ছে একটা ইউনিয়ন। এই ইউনিয়নের মধ্যে যদি কোনো একটা রাজ্য ঢুকে যায়, সে কিন্তু আর আমাদের দেশকে ছেড়ে বেরিয়ে যেতে পারবে না, ঠিক আছে। তো সিকিমকে প্রথমত আমরা সহরাজ্য করলাম, তার কারণটা হচ্ছে সে যদি 1 বছরের মধ্যে দেখে যে না, ভারতের সাথে তিনি মানে সিকিম দেশটা অ্যাডজাস্ট করতে পারছে না, সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের দেশ থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু যখন অঙ্গরাজ্য করে দেওয়া হলো, ঠিক আছে, অঙ্গরাজ্য যখন করে দেওয়া হলো, তখন কিন্তু আর বেরিয়ে যেতে পারবে না, ঠিক আছে। এইটাই হচ্ছে সহরাজ্য এবং অঙ্গরাজ্যের মধ্যে পার্থক্য। তো আর্টিকেল 2 তোমরা বুঝতে পেরেছো আশা করি। এরপর দেখো আর্টিকেল 3 নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা এই যে দুটো আর্টিকেল লিখালাম, এটা একটু নোট করে নাও, ঠিক আছে। আশা করি নোট করে নিয়েছো। এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 3। দেখো, আর্টিকেল নাম্বার 3 বলছে সংসদ মানে পার্লামেন্ট, ঠিক আছে, সংসদ বা পার্লিয়ামেন্ট, তোমরা যেটাই বলো, সংসদ সাধারণ বহুমত, সাধারণ বহুমতের সাহায্যে ভারতের ভেতরের যে কোনো রাজ্যের, ঠিক আছে, নাম, সীমানা বা নাম সীমানা পরিবর্তন করতে পারে, ওই রাজ্যের আগাম কোনো অনুমতি ছাড়া, ঠিক আছে। প্রেসিডেন্ট ওই রাজ্যের বিধানসভাকে ইনফর্ম করবে
কে জানাবে, কিন্তু ওই রাজ্যের বিধানসভাকে জানাবে, কিন্তু ওই রাজ্যের পরামর্শ বাধ্যতামূলক নয়। পরামর্শ বাধ্যতামূলক নয়। দেখো ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে আর্টিকেল 3 বলছে সংসদ, মনে রাখবে আর্টিকেল 2 কিন্তু সংসদের কথা বলা হয়েছে, লোকসভা বা রাজ্যসভা নয়, পার্লামেন্ট। ঠিক সেরকম আর্টিকেল 3 বলা হচ্ছে যে পার্লামেন্ট চাইলে আমাদের দেশের ভেতরে যে কোনো রাজ্যের নাম পরিবর্তন বা সীমানা পরিবর্তন, নাম পরিবর্তন মানে তো তোমরা আশা করি বুঝতে পারছো, ওয়েস্ট বেঙ্গল থেকে নাম পরিবর্তন করে যদি পশ্চিমবঙ্গ করে দেওয়া হয় সেটা হচ্ছে নাম পরিবর্তন। আর যদি বলা হয় এরিয়া পরিবর্তন, এরিয়া পরিবর্তন বলতে দেখো হয়তো এরকম যদি গুজরাটকে দুভাগে ভেঙে দিল, এদিকটা বলে দিল তোমার গুজরাট, এটার নাম রেখে দিল সৌরাষ্ট্র, সেটা হতে পারে। অথবা গুজরাট এবং রাজস্থানকে একসাথে যুক্ত করে একটা নতুন রাজ্য করে দিল, যেটা নাম দিল রাজস্থান রেখে দিল, ঠিক আছে। তো এইটা কিন্তু সম্ভব, আমাদের দেশের ভিতরে যে কোনো রাজ্যের এরিয়া পরিবর্তন, অর্থাৎ কি তার ক্ষেত্রফলের পরিবর্তন, তার নাম পরিবর্তন সংসদ চাইলেই করতে পারে। কি দরকার তার জন্য? সাধারণ বহুমত। এরপর সাধারণ বহুমতটা কি তোমাদের সাথে আলোচনা করব। তো করতে পারে। এবং এক্ষেত্রে কিন্তু যদি মনে করো মধ্যপ্রদেশের নিয়ে কোনো কিছু পরিবর্তন করা হয়, তাহলে মধ্যপ্রদেশের কাছ থেকে কোনো রকম পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। প্রেসিডেন্ট কিন্তু এই মধ্যপ্রদেশের বিধানমণ্ডলকে জানাবে বা বিধানসভাকে জানাবে, সেই বিধানসভা যদি কিছু পরামর্শ দেয়, প্রেসিডেন্ট চাইলে সেই পরামর্শ নিতেও পারে অথবা না নিতেও পারে। এটাই বলেছে আর্টিকেল নাম্বার 3-এ, ঠিক আছে। তার মানে ধরো, এক মিনিট দাঁড়াও, পরেরটা তো ম্যাপটা দরকার। ঠিক আছে, তো আমি কি বললাম যে ঠিক আছে, তো আমি কি বললাম যে নতুন মানে কোনো একটা রাজ্যের নাম পরিবর্তন বা এরিয়া পরিবর্তন আর্টিকেল 3 অনুসারে করা সম্ভব, ঠিক আছে। তার জন্য কি দরকার? সাধারণ বহুমত। সাধারণ বহুমত। এই যে সাধারণ বহুমত বা যেটা বলা হচ্ছে সিম্পল মেজরিটি, সিম্পল মেজরিটিটা কি? দেখো এটা হচ্ছে আমাদের একটা, এটা ধরো আমাদের পার্লামেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পার্লামেন্ট। এই পার্লামেন্টের দুটা সদন, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। তাহলে লোকসভার বা রাজ্যসভা, ধরো এই লোকসভাতে মানে বহুমত নেওয়া চলছে, তো সিম্পল মেজরিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট প্লাস ভোটিং এর 50% প্লাস 1। তার মানেটা কি? মানে কোনো একটা সদনে, ঠিক আছে, যদি বা সম্পূর্ণ যদি পার্লামেন্টের ক্ষেত্রেই ধরি, যদি টোটাল পার্লামেন্টে ধরো 200 জন প্রেজেন্ট আছে, তার মধ্যে 100 জন, ঠিক আছে, ভোট দিচ্ছে, তার মানে সিম্পল মেজরিটি বলতে আমরা যেটা বুঝবো যে এই যে 100 জন ভোট দিল, ঠিক আছে, এই 100 জনের 50% প্লাস 1। 50% প্লাস 1 বলতে কি, এই 100 জনের 50% মানে হচ্ছে তোমার 50, 50, 51, মানে 51টা যদি সিট কেউ পেয়ে যায় কোনো ভোট কোনো ক্ষেত্রে, সেটা হচ্ছে সাধারণ বহুমত। সাধারণ বহুমতটা কি? প্রথমত দেখবে যে কতজন প্রেজেন্ট আছে, ঠিক আছে, প্রেজেন্ট আছে দেখলো, তার মধ্যে কতজন ভোট দিল, ঠিক আছে, কোনো একটা বিল নিয়ে আসা হলো পার্লামেন্টে, সেই সময় পার্লামেন্টে কতজন উপস্থিত আছে এবং কতজন ভোট দিল। এরপর যদি যতজন ভোট দিল তার মধ্যে
ধরো এ একটা পার্টি, রুলিং পার্টি, বি একটা পার্টি, ঠিক আছে। এ পার্টি একটা বিল নিয়ে এলো আমাদের পার্লামেন্টে, ঠিক আছে। সেই বিলটা আমাদের পার্লামেন্টে পাস করাতে হবে। পাস করানোর সময় দেখলো যে পার্লামেন্টে টোটাল 100 জন উপস্থিত আছে, এই 1000 জন উপস্থিত আছে, তার মধ্যে 100 জন ভোট দিয়েছে, ঠিক আছে। 100 জন ভোট দিয়েছে। এরপর সিম্পল মেজরিটিতে যদি সেই বিলটা পাস হয়, সেক্ষেত্রে এ পার্টিকে কতগুলো ভোট প্রয়োজন দেখো, 100-র অর্ধেক হচ্ছে 50 প্লাস 1, মানে হচ্ছে 51টা ভোট যদি এ পার্টি পেয়ে যায় 100টা ভোটের মধ্যে, তাহলেই কিন্তু এ পার্টি জিতে যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে সিম্পল মেজরিটি। তাহলে আমাদের দেশের মধ্যে কোনো রাজ্যের নাম পরিবর্তন, কোনো রাজ্যের এরিয়া পরিবর্তনের ক্ষেত্রে কিরকম ভোট চাই, সিম্পল মেজরিটি চাই। আর সিম্পল মেজরিটি হচ্ছে ভোটিং এর 50% প্লাস 1, ঠিক আছে। বুঝতে পেরেছো? এরপর বলবে স্যার আর্টিকেল 3-এর কিছু এক্সাম্পল। দেখো আর্টিকেল 3-এর যে এক্সাম্পল তোমরা পাবে সেটা হচ্ছে একটা মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ, এই মধ্যপ্রদেশ থেকে 2000 সালে একটা নতুন রাজ্য গঠন করা হয়, যেটা হচ্ছে ছত্তিশগড়। 2000 সালের 1 নভেম্বর, ঠিক আছে, এটা একটু নোট করে নাও। আর আছে কেমন, আর আছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, ঠিক আছে। তো উত্তরপ্রদেশ দেখো, উত্তরপ্রদেশ থেকে 9ই নভেম্বর 2000 সালে, 9ই নভেম্বর 2000 একটা নতুন রাজ্য গঠন করা হয়, সেটা হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে। এরপর হচ্ছে বিহার। বিহার দেখো তোমার 15ই নভেম্বর 2000, 15ই নভেম্বর 2000, 2000 সালে বিহার থেকে আলাদা হয় ঝাড়খণ্ড। আর তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ থেকে দেখো 2nd জুন 2014, ঠিক আছে, 2nd জুন 2014 একটা নতুন রাজ্য গঠন করা হয়, সেটার নাম হচ্ছে তেলেঙ্গানা। সেটা হচ্ছে তেলেঙ্গানা, ঠিক আছে। এরপর কয়েকটা এক্সাম্পল যদি তোমাদেরকে দিই নাম পরিবর্তনের, ঠিক আছে। নাম পরিবর্তন, নাম পরিবর্তনের এক্সাম্পল দেখো কি কি রয়েছে। একটা হচ্ছে তোমার 1950 সালে একটা নাম পরিবর্তন হয়, সেটা ছিল সংযুক্ত প্রান্ত। নাম পরিবর্তন করে কি হয়, উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশের আগের নাম ছিল সংযুক্ত প্রান্ত। 1969-এ মাদ্রাজ থেকে নাম পরিবর্তন করে হয় তামিলনাড়ু। মাদ্রাজ থেকে হয় তামিলনাড়ু, ঠিক আছে। 1973-তে 1973-তে মাইসুর থেকে হয় কর্ণাটক। এগুলো সব নাম পরিবর্তন, ঠিক আছে। 2007, 2007-এ উত্তরাঞ্চল থেকে হয় উত্তরাখণ্ড। উত্তরাঞ্চল, আগে কি বলা হতো, 2007-এর সময় উত্তরাঞ্চল বলা হতো উত্তরাখণ্ডকে, ঠিক আছে। এখন সেটার নাম হয়েছে উত্তরাখণ্ড। আরেকটা হচ্ছে তোমার 2011-তে একটা নাম পরিবর্তন হয়, আগে ছিল উড়িষ্যা, উড়িষ্যা, এখন নাম হয়েছে ওড়িশা, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার আর্টিকেল 3-এর কয়েকটা এক্সাম্পল, যে এক্সাম্পলের মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গার নাম পরিবর্তন হয়েছে, বিভিন্ন রাজ্য থেকে ভেঙে আরো নতুন রাজ্য তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আর্টিকেল 3, ঠিক আছে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল 4। আর্টিকেল 4 কি বলছে দেখো, আর্টিকেল 4টা মনে রাখা খুব সহজ। আর্টিকেল 4 বলছে যখন সংসদ আর্টিকেল 2 এবং 3 কাজ করবে, ঠিক আছে। আর্টিকেল বলছে যখন 2 এবং 3 কাজ করবে, সেক্ষেত্রে প্রেসিডেন্টের বিশেষ অনুমতি প্রয়োজন নেই। সেক্ষেত্রে
বিশেষ অনুমতি প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে কি বলছে, কি বললাম, যে আর্টিকেল 4 বলছে যখন পার্লামেন্ট আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 কাজ করবে, মানে কোনো একটা নতুন দেশকে আমাদের দেশের সাথে যুক্ত করবে বা কোনো একটা রাজ্যের নাম পরিবর্তন বা এরিয়া পরিবর্তন করবে, সেক্ষেত্রে পার্লামেন্টের কিন্তু প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ কোনো রকম অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এরপর দেখো একটা মূল বিষয় তোমাদেরকে বলি, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ, তার মানে কি, এখানে আমাদের যে সংঘ ও তার অঞ্চল নিয়ে আলোচনা করা হয়েছে, অঞ্চল নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ভাগ 1, ভাগ 1, আর্টিকেল নাম্বার 1 থেকে 4। আরেকটা জায়গায় আমাদের ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজকে নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে তোমাদের অনুসূচি 1। মনে আছে অনুসূচি 1-এ কি বলছিল, যে আমাদের রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল অনুসূচি 1-এ। তাহলে এটা হচ্ছে অনুসূচি 1-এর আন্ডারে পড়ছে, আর্টিকেল 1 থেকে 4 ভাগ 1। এরপর আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্বাধীনতার পর আমাদের ভারতটা কিরকম ছিল। দেখো 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পাই। কাদের কাছ থেকে? ব্রিটিশ শাসনের কাছ থেকে আমরা স্বাধীনতা পাই। তার আগে ব্রিটিশরা যখন আসেনি, তার আগে আমাদের দেশটা কিরকম ছিল? অখণ্ড ভারত। এই যে অখণ্ড ভারত শব্দটা তোমরা আজকাল কিন্তু ফেসবুকে সবাই শুনেছো, অখণ্ড ভারত। তো এই দিকে আমার বাঁ দিকে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অখণ্ড ভারতের ছবি। একটা সময় আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া, এগুলো সব কিন্তু ভারতের অংশ ছিল। এরপর স্যার ইন্দোনেশিয়া কখন ছিল? তোমরা মনে করো চোল বংশের সময়, চোল বংশের রাজা রাজরাজ 1 তিনি কিন্তু ইন্দোনেশিয়া পর্যন্ত দখল করেছিলেন এবং শ্রীলঙ্কাকেও দখল করে নিয়েছিলেন। ঠিক আছে, শ্রীলঙ্কার থেকে 12,000 সৈনিক নিয়ে এসেছিল ভারতে। তো ইন্ডিয়া মানে ভারত একটা বিশাল সাম্রাজ্য ছিল। ঠিক আছে, একদম আফগানিস্তান থেকে এদিকে মায়ানমার পর্যন্ত বিস্তৃত ছিল। মায়ানমারের আগে নাম ছিল বর্মা বা ব্রহ্মদেশ বা ব্রহ্মদেশ, কারণ কি সে জায়গাটার নাম ছিল ব্রহ্মদেশ। তাহলে আফগানিস্তান থেকে ব্রহ্মদেশ পর্যন্ত ছিল, আফগানিস্তান থেকে মায়ানমার পর্যন্ত ছিল ভারতের অখণ্ড ভারত। এখন সবাই বলছে আমাদেরকে অখণ্ড ভারতে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। এবং তোমরা যদি রিসেন্ট যে নতুন পার্লামেন্ট খোলা হয়েছে সেখানে যদি দেখো, সেখানেও কিন্তু এই অখণ্ড ভারতের ছবি তোমরা দেখতে পাবে, অখণ্ড ভারতের ছবি তোমরা দেখতে পারবে। এরপর দেখো এখনো যদি আমরা অখণ্ড ভারত নিয়ে চর্চা করি, দেখো পাকিস্তান দেশটা নষ্ট হয়ে গেছে, আফগানিস্তান নষ্ট হয়ে গেছে, বাংলাদেশ। এখন বিশেষ করে ফেসবুক ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তারা বিশেষ মানে যে জায়গাটা ফিরে পেতে চাইছে সেটা হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান। এই 3টা দেশ তারা চাইছে যাতে ভারতের সাথে যুক্ত হয়ে যায়, কিন্তু এই 3টা দেশেই নষ্ট হয়ে গেছে। এরপর ধরো আমাদের এই যে ভারতবর্ষ, এটা যদি একটা নতুন আলু বস্তা হয়, কারণ আমাদের এখানের অবস্থা খুব ভালো, আলু বস্তা না বলে তুমি আপেলের বস্তা বলো, ঠিক আছে, আলু কেন, আপেলের বস্তা, ভালো অবস্থা, ইকোনমি ঠিকঠাক আছে, মানুষজন সুখে শান্তিতে আছে, কোনো রকম ঝামেলা নেই। সেই সময় যদি এই পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ এই চোর দেশগুলোকে আমাদের ভারতের সাথে যুক্ত করি, যেখানে পাকিস্তান হচ্ছে আতঙ্কবাদীদের ভর্তি, বাংলাদেশের তো কোনো কি ধরনের নেশা করছে তার ঠিক নাই, তো এই দেশগুলোকে যদি ঢুকায় তাহলে কি হবে? আমাদের ওরা তো পচে আছে, এবং ওই পচা আপেলটাকে যদি আমাদের দেশের সাথে যুক্ত করি তাহলে আমাদের দেশটাও তো পচে যাবে। তো এগুলো যেমন আছে এগুলো এরকমই থাক, যা হওয়ার তা হয়ে গেছে, আর প্রয়োজন নেই, যেটা আছে সেটাকেই ভালোভাবে রাখতে হবে। মানে আমাদের কাছে বর্তমানে যে ভারতটা আছে সেই ভারতটাকেই আমাদেরকে সোনায় মুড়ে দিতে হবে, এই জিনিসটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এই পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশকে ভারতের সাথে যুক্ত করে কোনো লাভ নেই, এরা পচা আলু, যেখানে যাবে সেখানেই গন্ধ ছড়াবে। ঠিক আছে, এরপর দেখো অখণ্ড ভারত ছিল, তারপর আস্তে আস্তে ব্রিটিশরা শাসন করা শুরু করলো। প্রথমেই তারা যখন শাসন করা শুরু করলো
তারা প্রথমে এসে যেটা কাজ করলো সেটা হচ্ছে আমাদের দেশগুলোকে আলাদা করতে শুরু করলো। যেমন 1893 সালে ইন্ডিয়া এবং আফগানিস্তানের সাথে একটা বর্ডার টাইন দিল, ঠিক আছে। ইন্ডিয়া আফগানিস্তানে একটা বর্ডার রেখে দিল, যেটার নাম দিয়ে দিল ডুরান্ড লাইন। কি নাম দিল? ডুরান্ড লাইন। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া আফগানিস্তান আলাদা হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে এই যে কুকুরের মতন দেখতে পাচ্ছ, পুরো আকৃতিটা কুকুরের মতন, ঠিক আছে। এই যে দেখো, কুকুর কিন্তু প্রভুভক্ত প্রাণী, ঠিক আছে। আর পাকিস্তান এখন নিজের বাপকেই চিনতে পারে না। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে তোমার পাকিস্তান, যেটা কুকুরের মতন দেখতে, সেইটা 1947 সালে আলাদা হয়ে যায়, ঠিক আছে। এবং মায়ানমার, সেটা 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তার মাধ্যমে মায়ানমারকে ভারত থেকে আলাদা করে দেওয়া হয়, ঠিক আছে, আলাদা করে দিয়েছে। আর বাংলাদেশ, বাংলাদেশ তো আগে পাকিস্তানের অংশ ছিল। আগে এটাকে বলা হতো পাকিস্তান, আর এটাকে বলা হতো ইস্ট পাকিস্তান। 1971 সালে কি হলো দেখো, কালারটা চেঞ্জ করে, 1 মিনিট এখানে ম্যাপটা খুব দরকার। ম্যাপ ছাড়া পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি কোনোটাই পড়া সম্ভব না, ঠিক আছে। তোমরা যাই পড়ো, ম্যাপের ব্যবহার কিন্তু তোমাদেরকে করতে হবে। ম্যাপ যদি না ব্যবহার করো সেক্ষেত্রে মনে রাখতে পারবে না। তাহলে আমি কি বললাম, যে আফগানিস্তানকে 1893 সালে, ঠিক আছে, 1893 সালে প্রথমেই ভারত থেকে আলাদা করে দিল। তারপর 1947 সালে পাকিস্তানকে আলাদা করলো। এরপর পাকিস্তানের দুটা ছিল, ঠিক আছে। পাকিস্তান দেখো দুটা ছিল, একটা হচ্ছে নাম পাকিস্তান, আর একটা নাম ছিল ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তান, ঠিক আছে। তো ইস্ট পাকিস্তান বলা হতো বাংলাদেশকে। কারণ দেখো এখানে একটা ট্রিকি পয়েন্ট রয়েছে। দেখো ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ভারতের পূর্ব দিকে অবস্থিত, ঠিক আছে, তবু এটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। কারণটা কি, দেখো বাংলাদেশের অলরেডি নাম হচ্ছে ইস্ট পাকিস্তান, এবং বাংলাদেশের পশ্চিম দিকে অবস্থিত আছে পশ্চিমবঙ্গ, তার জন্য এটার নাম হয়েছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। ভারতের পূর্ব দিকে থাকলেও বাংলাদেশের যেহেতু পশ্চিম দিকে আছে, এবং তোমরা জানো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সম্পূর্ণ মিলে আগে ছিল বাংলা, অবিভক্ত বাংলা, ঠিক আছে। তো যেহেতু বাংলাদেশকে ইস্ট পাকিস্তান করে দেওয়া হলো, তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের নামটা পশ্চিমবঙ্গ পড়ে গেল বা ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল, ঠিক আছে। তাহলে 1947-এ তোমার পাকিস্তান আলাদা হয়েছে, 1893-তে আফগানিস্তান, এবং 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে 1937 সালে ভারত থেকে মায়ানমারকেও আলাদা করে দেওয়া হয়েছে। এই ঘটনাটা ঘটলো। তারপর আমরা 1947 সালে স্বাধীনতা পেলাম, এবং স্বাধীনতা পাওয়ার পর যে জিনিসটা হলো, দেখো স্বাধীনতা পাওয়ার পর টোটাল আমাদের দেশে 552টা দেশি রিয়াসত ছিল। দেশি রিয়াসত, দেশি রিয়াসত মানে কি, এই যে ছোট ছোট রাজা যারা নিজেরাই শাসন করছিল, যেগুলোকে ইংরেজিতে বলা হয় প্রিন্সেলি স্টেট। প্রিন্সেলি স্টেট মানে যেগুলো রাজা দ্বারা পরিচালিত হচ্ছিল, মানে রাজাদের কন্ট্রোলে ছিল, সেরকম 552টা দেশি রিয়াসত ছিল। তো মানে যখন ব্রিটিশরা ভারত ছাড়ি যায়, তখন তারা বলল যে, মানে ইংরেজরা এই 552টা দেশি রিয়াসতকে বলল যে তোমরা, তোমাদের কাছে 3টা অপশন আছে। 3টা অপশন কি কি দিল, এক বলছে তোমরা ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে যাও, ঠিক আছে, একটা বলছে তোমরা সবাই ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে যাও, আর একটা বলছে তোমরা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যাও, ঠিক আছে, পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যাও, আর একটা বলছে তোমরা স্বাধীন দেশ তৈরি করো, ঠিক আছে, স্বাধীন দেশ
তৈরি করো। এই তিনটা অপশন কার উপর দিয়ে গেল? এই তিনটা অপশন দিয়ে দিল ওই সব 552টা যে দেশি রিয়াসত রয়েছে তাদেরকে দিয়ে দিল। ঠিক আছে, বুঝতে পেরেছ? এরপর এই 552টা দেশ কিন্তু এই দেশি রিয়াসত স্বাধীন ভারতে মানে বিভক্ত ভারতের মধ্যে ছিল। ঠিক আছে, এই 552টা ছিল বিভক্ত ভারতের মধ্যে, বিভক্ত ভারত। তার মানে কি ইন্ডিয়া পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পর, ইন্ডিয়া পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পর ভারতের মধ্যে 552টা দেশি রিয়াসত ছিল। তাদেরকে ইংরেজরা অপশন দিয়েছিল যে তোমরা ইন্ডিয়ার সাথে যুক্ত হতে পারো বা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারো বা স্বাধীনভাবে দেশ তৈরি করতে পারো। তো 552টার মধ্যে তিনজন বাদ দিয়ে, তিনটা দেশি রিয়াসত বাদ দিয়ে, তিনটি বাদে, তিনটা কি কি? তিনটা হচ্ছে, একটা হচ্ছে তোমার হায়দ্রাবাদ, একটা হচ্ছে তোমার জুনাগড়, আর একটা হচ্ছে তোমার কাশ্মীর। এই তিনটা দেশি রিয়াসত বাদ দিয়ে, ঠিক আছে, মানে 549টা দেশি রিয়াসত ভারতের সাথে যুক্ত হয়ে গেল। আর এই যে দেশি রিয়াসত যেগুলোকে বলা হচ্ছে প্রিন্সেলি স্টেট বা যেগুলো রাজা দ্বারা পরিচালিত হচ্ছিল, সেই দেশগুলোকে কি বললো? সেই দেশগুলোকে ভারতের সাথে যুক্ত করার মানে কি বলবো দায়িত্বটা কাকে দেওয়া হয়েছিল জানো? বল্লভভাই প্যাটেলকে। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল। প্যাটেলকে কি দিয়েছিল যে তুমি মানে পণ্ডিত জওহরলাল নেহরু তো যে অন্তরিম সরকারটা তৈরি হয়েছিল সেখানকার প্রধানমন্ত্রী ছিল, এবং সর্দার বল্লভভাই প্যাটেলকে বলেছিল যে এই যে 552টা দেশি রিয়াসত রয়েছে এদেরকে ভারতের সাথে যুক্ত করার যে দায়িত্ব সেটা সর্দার বল্লভভাই প্যাটেলকে পণ্ডিত জওহরলাল নেহরু দিয়েছিল। ঠিক আছে, এরপর দেখো আমি কি বললাম, 549টায় ভারতের সাথে যুক্ত হতে রাজি হয়ে যায়, কিন্তু তিনটা ভারতের সাথে যুক্ত হতে চায় না। তারা বলছে আমরা পাকিস্তানের সাথে যুক্ত হব। ঠিক আছে, আর একজন বলছে আমি স্বাধীন দেশ তৈরি করব। কে বলছিল? কাশ্মীরের রাজা হরি সিং বলছে আমি স্বাধীন দেশ তৈরি করব। তো দেখো প্রথমত হায়দ্রাবাদ, এই সময় সর্দার বল্লভভাই প্যাটেল একটা পলিসি এনেছিল। ঠিক আছে, একটা পলিসি এনেছিল। পলিসি মানে হচ্ছে কি, ক্যারট অর স্টিক। হয় তুমি গাজর নাও, না হলে লাঠি পাবে। ঠিক আছে, যদি গাজর নিয়ে নাও তাহলে সেক্ষেত্রে তুমি লাঠিটা পাবে না, কিংবা তুমি যদি গাজরটা না নাও তাহলে লাঠি পেতে হবে। তার মানেটা কি? তার মানে তুমি যদি ভারতের সাথে যুক্ত হয়ে যাও তো ভালো জিনিস, আর যদি তুমি যুক্ত হতে না চাও তাহলে কিন্তু তোমাকে জোর করে যুক্ত করানো হবে। ঠিক সেই ঘটনাটাই ঘটেছিল হায়দ্রাবাদের সাথে। দেখো হায়দ্রাবাদে 1948 সালে, ঠিক আছে, এই সময় হায়দ্রাবাদের যে নিজাম, হায়দ্রাবাদে তো নিজাম থাকতো না, মুসলিম শাসক সেই ছিল যেহেতু, তো সেই সময় সেখানকার যিনি নিজাম ছিলেন তার নাম হচ্ছে মীর ওসমান আলী। মীর ওসমান আলী, ঠিক আছে, ইনি ছিলেন হায়দ্রাবাদের নিজাম। ইনি চাইছিলেন পাকিস্তানের সাথে যুক্ত হতে। তখন সর্দার বল্লভভাই প্যাটেল মানে পুলিশের ড্রেসে আর্মিকে পাঠায় এবং চালায় অপারেশন পোলো। অপারেশন পোলো, এবং এই অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদকে জোর করে আমাদের ভারতের সাথে যুক্ত করা হয় 1948 সালে। ঠিক সেরকম হচ্ছে জুনাগড়। এই জুনাগড়ের যে ঘটনাটা ঘটেছিল, জুনাগড়ের যে রাজা, ঠিক আছে, সে হচ্ছে মুসলিম, কিন্তু এখানকার যারা প্রজা ছিল তারা হচ্ছে হিন্দু। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে প্রজারা চাইছিল ভারতের সাথে যুক্ত হতে, কিন্তু রাজা চাইছিল মুসলিম কান্ট্রি পাকিস্তানের সাথে যুক্ত হতে। ঠিক আছে, তো সেই সময় সর্দার বল্লভভাই প্যাটেল এখানে কি করলো? রেফারেন্ডাম নিয়ে এলো। রেফারেন্ডাম, রেফারেন্ডাম বলতে কি বোঝায়? জনমত সংগ্রহ।
এই জনমত সংগ্রহের মাধ্যমে সর্দার বল্লভভাই প্যাটেল দেখলো যে এখানকার মানুষ ভারতের সাথে যুক্ত হতে চায়, এবং তাই জুনাগড়কে, ঠিক আছে, তাই জুনাগড়কে রেফারেন্ডামের মাধ্যমে ভারতের সাথে যুক্ত করে দিল, ঠিক আছে। আচ্ছা, এই রেফারেন্ডামটা যখন হয় 1948 সালে, তখন এখানকার জুনাগড়ের রাজা কে ছিল? তার নাম হচ্ছে মুহাম্মদ মহাবত খানজি। কি নাম ছিল? মুহাম্মদ মহাবত খানজি, ঠিক আছে। তাহলে হায়দ্রাবাদ আর জুনাগড় তো ভারতে যুক্ত হয়ে গেল। তাহলে পড়ে রইল হরি সিং। কাশ্মীরের রাজা ছিল হরি সিং, হরি সিং, ঠিক আছে। এইখানে আবার উল্টা ঘটনা, এখানকার যে রাজা সে ছিল তোমার হিন্দু, কিন্তু যে প্রজারা রয়েছে তারা ছিল মুসলিম, ঠিক আছে। তো তখন তারা কি চাইলো? হরি সিং বললো যে ঠিক আছে, আমরা ভারতের সাথেও যুক্ত হব না এবং পাকিস্তানের সাথেও যুক্ত হব না, আমরা একটা নিজস্ব নতুন দেশ জম্মু কাশ্মীর তৈরি করব, ঠিক আছে। তারা স্বাধীন থাকতে চাইলো, মুদ্রা কথা, তারা স্বাধীন থাকতে চাইলো, কিন্তু তারা ভুলে গেল যে তাদের প্রতিবেশী হচ্ছে পাকিস্তান, আর পাকিস্তান মানে হচ্ছে আতঙ্কবাদী, আতঙ্কবাদীর দেশ, তোমরা জানো পাকিস্তান। তো পাকিস্তান কি করলো? যখনই দেখলো যে তারা স্বাধীন থাকতে চায়, তারা পাকিস্তান থেকে টেররিস্ট বা আতঙ্কবাদী জম্মু কাশ্মীরে ঢুকানো শুরু করে দিল। এবং জম্মু কাশ্মীরের কিছুটা এরিয়া, দেখো এখন এটা হচ্ছে আমাদের জম্মু কাশ্মীর, কিন্তু মেইন যে জম্মু কাশ্মীরটা সেটা দেখো এরম দেখতে ছিল, এরম দেখতে ছিল, ঠিক আছে। তো এইখান থেকে পাকিস্তান টেররিস্ট ঢুকাতে শুরু করলো, ঢুকানোর ফলে এই কিছুটা জায়গা দখল করে নিল, যেটার নাম এখন POK, পাক অকুপাইড কাশ্মীর, ঠিক আছে। তো এই পর্যন্ত যখন আতঙ্কবাদী ঢুকে গেছে, তখন হরি সিং বুঝে গেল যে আমাদের ভারতের সাথে যুক্ত হওয়া ছাড়া কোনো উপায় নেই, আমরা ভারতের সাথে যুক্ত না হলে এই সম্পূর্ণটাই পাকিস্তান কবজা করে নেবে, ঠিক আছে। তখন হরি সিং 26শে অক্টোবর 1947 সালে ভারতের সাথে যুক্ত হলো। এরপর তখন সর্দার বল্লভভাই প্যাটেল বলছে মুখে মুখে বললে তো আর যুক্ত করা যায় না, তার জন্য কি করতে হবে? যোগদান পত্রে কি করলো? যোগদান পত্রে সিগনেচার করতে হলো, ঠিক আছে। তাহলে 26শে অক্টোবর 1947 সালে যোগদান পত্রের মাধ্যমে কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করা হয়, ঠিক আছে। এবং ঠিক একই সালে এখানে লক্ষদ্বীপ, দেখো যখন দেশ বিভাজন হচ্ছিল না, এখানে একটা খুব ইন্টারেস্ট স্টোরি রয়েছে। যখন দেশ বিভাজন হচ্ছিল, তখন মাউন্ট ব্যাটেন বলছে যে এই লক্ষদ্বীপ যেটা রয়েছে এটা সেই পাবে যে আগে গিয়ে পরে তার দেশের পতাকা এখানে উত্তোলন করতে পারবে, ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে পাকিস্তানের জিন্না কি বলছে যে যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, পাকিস্তানের পতাকাটা ওখানে দিয়ে এসো। আর ইন্ডিয়া তো দেখছে ও কোনো ব্যাপার নাই, আমাদের সামনেই। ইন্ডিয়া কি করলো? কেরালার থেকে একটা নৌকা করে পাঠালো কয়েকজন লোক। কোথা থেকে পাঠালো? কেরালা। আর কেরালার থেকে লক্ষদ্বীপ সামনে, আর এখানে হচ্ছে তোমার পাকিস্তান, পাকিস্তান থেকে তো অনেক দূর। তো এইখান থেকে সহজে ভারতীয় চলে এলো এবং ভারতের যে পতাকা সেটা এখানে উত্তোলন করে দেওয়া হলো। তার ফলে লক্ষদ্বীপ আমরা পেয়ে গেলাম, এবং এখানে যে মোহাম্মদ আলী জিন্না সে এখান থেকেই বসে বসে দেখতে শুরু করলো, এই বাবা টুকুর টুকুর দেখছে, ও হো রে পাইলাম না, এটা হচ্ছে জিন্না, বলছে আমি পাইলাম না রে। কে পাই গেল? ভারত পাই গেল, নেহেরু পাই গেল, ঠিক আছে। মনে আফসোস হলো। তো এই হচ্ছে ব্যাপার, এরকম হলো। এরপর দেখো রাজ্য পুনর্গঠন। তো আমরা যখন স্বাধীন হলাম, প্রত্যেকটা দেশি রিয়াসতকে ভারতের সাথে যুক্ত করলাম, তখন আমাদের যে দেশ সেখানে কিন্তু এরম পশ্চিমবঙ্গ, ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ এরম ভাবে দেশগুলা, আমাদের রাজ্যগুলো বিভক্ত ছিল না। তখন আমাদের রাজ্যগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে ডি। এরপর বলবে এরকম ABCD তে কেন?
দেখো এবিসিডির মধ্যে এতে যে রাজ্যগুলোকে রাখা হয়েছিল তার নাম হচ্ছে তোমার ব্রিটিশ প্রভিন্স। ব্রিটিশ প্রভিন্স কোনগুলো? যেগুলোকে সরাসরি রূপে ব্রিটিশরা দখল করে রেখেছিল, ঠিক আছে। আর একটা ছিল বিতে হচ্ছে প্রিন্সেলি স্টেট। প্রিন্সেলি স্টেট মানে যে রাজ্যগুলা কোন রাজা দ্বারা পরিচালিত হয়েছে। আর একটা হচ্ছে কমিশনারি। মানে কোনো একটা রাজ্যের যে বড় শহর, যদি বলা হয় পশ্চিমবঙ্গের যেমন বড় শহর কলকাতা, তো সেই বড় শহরেই যদি শুধুমাত্র ব্রিটিশরা দখল করেছিল তাহলে সেটা হচ্ছে কমিশনারি। আর ডি হচ্ছে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। তো ব্রিটিশ প্রভিন্সের মধ্যে ছিল 9টা রাজ্য, প্রিন্সেলি স্টেটের মধ্যে ছিল 9টা, কমিশনারির মধ্যে ছিল 10টা এবং ইউনিয়ন টেরিটরির মধ্যে ছিল 1টা, ঠিক আছে। তো এরপর ঘটনাটা ঘটলো। এরপর মানে পণ্ডিত জওহরলাল নেহরু চাইছিল যে এরম ভাবে রাজ্যগুলোকে বিভাজন না করে ভাষার ভিত্তিতে রাজ্যগুলোকে তৈরি করি, ঠিক আছে। তো তার জন্য তিনি 1948 সালে, ঠিক আছে, কবে 1948 সালে একটা কমিটি গঠন করলেন যার নাম হচ্ছে এস.কে. ধর কমিটি। এস.কে. ধর কমিটি, ঠিক আছে। বললো যে তোমরা পরীক্ষা নিরীক্ষা করো এবং আমাকে জানাও যে আমাদের দেশের যে রাজ্যগুলো রয়েছে সেগুলোকে ভাষার ভিত্তিতে তৈরি করা যাবে কি যাবে না, ঠিক আছে। তো এস.কে. ধর কমিটি ফিল্ডে গেল, কিন্তু তারা যে রিপোর্টটা দিল সেই রিপোর্টটাতে বলা হলো যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা ঠিক হবে না। ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হবে না। পরবর্তী ক্ষেত্রে আরো একটা সমিতি গঠন করা হলো যেটা জেভিপি কমিটি, ঠিক আছে। এখানেও বললো যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যাবে না। কিন্তু এই সময় ঘটলো একটা ঘটনা 1952 সাল, ঠিক আছে। এখানে এই সময় তেলেগু ভাষার একটি নতুন রাজ্যের জন্য আমরণ অনশনে একজন বসে গেল, তার নাম হচ্ছে পট্টুশ্রী রামালু। পট্টুশ্রী রামালু কি করলো? আমরণ অনশন, কিছু খাওয়া দাওয়া নয়, আন্দোলনে বসে গেল অনশনে 1952 সালে। এবং 56 দিন অনশন করার পর 56 ডেজ তারপর তার মৃত্যু হয়। এবার বুঝতে পারছো ইনি ছিলেন নেতা পট্টুশ্রী রামালু। 56 দিন পর যখন তার মৃত্যু হয়ে যায় তখন তেলেগু ভাষার মানুষদের জন্য কিরকম হয়, একটা বিরাট আন্দোলনের আকার নেয়, এই জ্বালিয়ে দেবো পুড়ি দেবো এরকম একটা অবস্থা। তো সেই সময় 1953 সালে, ঠিক আছে, 1 অক্টোবর 1953 পণ্ডিত জওহরলাল নেহরু বুঝলো যে না, তেলেগু ভাষার জন্য একটা নতুন রাজ্য করতেই হবে, না হলে কিন্তু এই আন্দোলন থামানো যাবে না। তার জন্য অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠন করা হয়। অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। তাহলে ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্যটা, ভাষার ভিত্তিতে ফার্স্ট রাজ্য হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। কবে তৈরি করা হয়? 1 অক্টোবর 1953। কোন ভাষার জন্য? তেলেগু ভাষার জন্য। তেলেগু ভাষার জন্য প্রথম যে রাজ্যটা গঠন করা হয় সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 1 অক্টোবর 1953 সালে করা হয় ভাষার ভিত্তিতে, এবং এখানকার নেতার নাম ছিল পট্টুশ্রী রামালু, ঠিক আছে, পট্টুশ্রী রামালু। এরপর দেখো, একটা রাজ্যকে যখন তুমি ভাষার ভিত্তিতে তৈরি করে দিবে তখন বাকিরা প্রত্যেকেই চাইছে যে না আমাদেরকে তাহলে এবারে ভাষার ভিত্তিতে করতে হবে। অন্ধ্রপ্রদেশ হয়ে গেল, তখন মহারাষ্ট্রের লোক বলছে আমরা মারাঠি ভাষা বলি, তাহলে আমাদের মারাঠি ভাষার জন্য একটা আলাদা রাজ্য হোক। গুজরাটের মানুষ বলছে আমরা গুজরাটি ভাষা বলি, আমাদের জন্য একটা হোক।
পশ্চিমবঙ্গের লোক বলছে আমরা বাংলা বলি, বাংলার জন্য একটা আলাদা হোক। উড়িষ্যার লোক বলছে আমরা উড়িয়া ভাষা বলি, তাহলে উড়িষ্যার জন্য একটা আলাদা, উড়িয়া ভাষার জন্য একটা আলাদা রাজ্য তৈরি হোক। তো এরকম আন্দোলন, ছোট ছোট আন্দোলন বিভিন্ন জায়গাতেই দেখা দিচ্ছিল সেই সময়, ঠিক আছে। তো সেই সময় পণ্ডিত জওহরলাল নেহরু দেখলো যে না, এরপর নতুন কিছু একটা করতেই হবে। তার জন্য 1953 সালে, ঠিক আছে, একটা কমিশন গঠন করলো বা একটা আয়োগ তৈরি করলো, যার নাম ছিল ফজল আলী আয়োগ। আলী আয়োগ। এই আয়োগের 3 জন মেম্বার, 3 জনের মধ্যে একজন ছিল ফজল আলী নিজেই। একজনকার নাম ছিল কে এম পানিক্কর, কে এম পানিক্কর, আর আরেকজনকার নাম ছিল তোমার হৃদয়নাথ কুঞ্জরু। ঠিক আছে, তো এই 3 জন মেম্বার ছিল, তার মধ্যে হেড ছিল কে? ফজল আলী। তাহলে অনেক সময় প্রশ্ন আসবে যে ফজল আলী আয়োগের হেড কে ছিল? ফজল আলী। 1953 সালে এটাকে গঠন করা হয়, ঠিক আছে। এরপর যে ঘটনাটা ঘটে সেটা দেখো, এরা রিপোর্ট দেয় 3 বছর পর, 1956 সালে, ঠিক আছে। কবে রিপোর্ট দিয়েছিল? 1956 সালে রিপোর্টটা দিয়েছিল। এবং বলল যে না, ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা সম্ভব। কি বললো রিপোর্টে? ভাষার ভিত্তিতে রাজ্য গঠন সম্ভব। মানে কি, এই সমিতিটার যাই রিপোর্ট হোক না, কিন্তু ভাষার ভিত্তিতেই রাজ্য গঠন হতো। এরা মানে এদেরকে তৈরি করা হয়েছিল কমিটিটাকে, যে ভাষার ভিত্তিতে যে রাজ্য গঠন হবে তোমরা তার পারমিশনটা দাও, ঠিক আছে। তো তার জন্য এরপর বললো যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা সম্ভব। তার জন্য যেটা করলো সেটা হচ্ছে একটা সংবিধান সভা করলো, মানে কি করলো, একটা সংবিধান সংশোধন করতে হলো। সেটা হচ্ছে তোমার 7 নম্বর সংবিধান সংশোধন, ঠিক আছে, 1956। এই সংবিধান সংশোধনটা করা হলো এবং তৎক্ষণাৎ 14টা রাজ্য এবং 6টা ইউনিয়ন টেরিটরি বানানো হলো ভাষার ভিত্তিতে। প্রথমেই 14টা রাজ্য এবং 6টা কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হলো, ঠিক আছে। এই যে 7 নম্বর সংশোধন, সংবিধান সংশোধন 1956, এটাকে বলা হচ্ছে তোমার স্টেট রিকনস্ট্রাকশন অ্যাক্ট। কি বলা হচ্ছে? স্টেট রিকনস্ট্রাকশন অ্যাক্ট, যেটাকে বলা হচ্ছে রাজ্য পুনর্গঠন অধিনিয়ম, ঠিক আছে। 1956 সালে আসে এবং 14টা রাজ্য এবং 6টা ইউনিয়ন টেরিটরি বানানো হয়। বর্তমানে যেটা হয়েছে, এটা দাঁড়িয়েছে কত হয়েছে? 28টা রাজ্য প্লাস 8টা ইউনিয়ন টেরিটরি হয়েছে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস মনে রাখবে, 31শে অক্টোবর 2019 এই সময় জম্মু কাশ্মীর এবং লাদাখ, জম্মু কাশ্মীর কিন্তু আগে একটা রাজ্য ছিল, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটাকে আলাদা আলাদা ইউটিতে রূপান্তরিত করা হয়, যার জন্য ইউটি হয়ে যায় তোমার 8টা, ঠিক আছে। তো এই হচ্ছে ভাগ 1। আশা করি বুঝতে পেরেছো। ভাগ 1 একদম ডিটেলসে আলোচনা করেছি, ঠিক আছে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভাগ 2। ভাগ 1 হয়ে গেল। দেখো, তোমাদেরকে ছবি দেখালাম, প্রত্যেকটা আর্টিকেল নিয়ে বলেছি, এবং তারপর আমাদের দেশ বিভাজন হওয়ার পর কিভাবে রাজ্যগুলো গঠন হলো সেগুলো বললাম। এরপর দেখো, এই 14টা রাজ্য থেকে 28টা রাজ্য কিভাবে হলো, মানে প্রত্যেকটা রাজ্য কখন তৈরি হয়েছে, তো সেটা যদি তোমরা জানতে চাও তো তোমরা জানিও। সেক্ষেত্রে তোমাদেরকে একটা পিডিএফ দিয়ে দেবো, সেখানে দেখবে লেখা থাকবে মানে কোন রাজ্যটা কবে গঠন করা হয়, ঠিক আছে। কোন রাজ্যটা কবে গঠন করা হয় সেই সমস্ত নোটস তোমরা সেখানে পেয়ে যাবে। এরপর পরবর্তী আমাদের যে টপিক, সেই টপিকটা হচ্ছে তোমার পার্ট 2, ঠিক আছে। পার্ট 2, ভারতের সংবিধানের পার্ট 2, যেটাকে আমরা বলি
সিটিজেনশিপ বা নাগরিকত্ব। তো ভাগ দ্বিতীয়তে কি রয়েছে? সিটিজেনশিপ বা নাগরিকত্ব। আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 5 থেকে 11 সেখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে? এই নাগরিকত্ব বিষয়ে আলোচনাটা করা হয়েছে। দেখো নাগরিকত্ব কি? নাগরিকত্ব হচ্ছে যে তুমি যে কোনো একটা দেশের নাগরিক। ধরো আমি যেমন ভারতীয়, কেন ভারতীয় বলছি? কারণ আমার কাছে ভারতের নাগরিকত্ব আছে। তো তুমি যদি বাংলাদেশে থাকো তাহলে তোমার কাছে মানে তুমি যদি বাংলাদেশের নাগরিকত্ব না নাও তাহলে কিন্তু তোমাকে বাংলাদেশের নাগরিক বলা হবে না। তুমি যদি আমেরিকায় গিয়ে পরে সেখানকার নাগরিকত্ব না নাও তাহলে কিন্তু তুমি আমেরিকার নাগরিক হতে পারবে না। তেমনি ঠিক ভারতের নাগরিক হতে গেলে তোমার কাছে ভারতের নাগরিকত্ব বা সিটিজেনশিপ থাকতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে নাগরিকত্ব। আমরা যে ভারতের নাগরিক তার কি প্রমাণ? আমাদের ভোটার কার্ড আছে। আমরা এখানকার যে ইলেকশনে ভোট দিই, আমাদের এখানকার প্রধানমন্ত্রী বা আমাদের এখানকার যে মুখ্যমন্ত্রী তাদের নির্বাচন করার যে অধিকার সেটা আমার কাছে রয়েছে। তো এটা হচ্ছে নাগরিকত্ব। এরপর যদি ধরো তোমার এজ যদি 18-র নিচে হয় সেক্ষেত্রে তোমার বাবা মায়ের কাছে দায়িত্ব মানে এই ক্ষমতাটা রয়েছে যে তুমি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তোমার এখানে জমি জায়গা রয়েছে, তাছাড়া তোমার এখানে জন্ম সার্টিফিকেট, তোমার সবকিছুই তো এই দেশের মধ্যে, তাই তোমার কাছে নাগরিকত্ব আছে। কিন্তু তুমি যদি ভারতের নাগরিক না হও তুমি কিন্তু ভারতের যে ইলেকশন সেই ইলেকশনে তুমি অংশগ্রহণ করতে পারবে না। এটা হচ্ছে সিটিজেনশিপ থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য। ঠিক আছে, এরপর এই যে নাগরিকত্ব, এই নাগরিকত্ব নিয়ে বিস্তারিত আলোচনা প্রথমবার করেছিল একজন, তার নাম হচ্ছে আরস্তু। ঠিক আছে, তিনি প্রথম নাগরিকত্বের যে ধারণা সেটা দেন। এরপর ভারতের যে নাগরিকত্বের প্রসেস কিরকম হবে, কাদের নাগরিক বানানো হবে কাদের বানানো হবে না, এইসব বিষয়ের ধারণা আমরা কোথা থেকে নিয়েছিলাম? ব্রিটেন থেকে, ইংল্যান্ড থেকে আমরা নিয়েছি। ঠিক আছে, ব্রিটেন থেকে আমরা সেই প্রসেসটা ধার করেছি। এরপর দেখো এই যে পার্ট 2 সিটিজেনশিপ। ঠিক আছে, তো সেখানে দেখো যে ধরনের ছবিটা আঁকা রয়েছে, আমি কি বললাম প্রত্যেকটা পার্টেই একটা করে ছবি আঁকা রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো কি দেখাচ্ছে, কয়েকজন মিলে যজ্ঞ করছে এবং একটা গ্রাম বা একটা দেশ, সেই দেশের ছবিটাকে তুলে আনে বা সেই ছবিটাকে দেখানো হয়েছে কোথার মধ্যে? এই সিটিজেনশিপের যে পেজটা রয়েছে সেখানে। ঠিক আছে, সিটিজেনশিপ রয়েছে আর্টিকেল 5 থেকে 11-র মধ্যে। তো আমরা প্রথমত দেখব যে সিটিজেনশিপ আর্টিকেল গুলোতে কি বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো আর্টিকেল নাম্বার 5 কি বলা হয়েছে? যে সংবিধান তৈরির প্রারম্ভে, ঠিক আছে, যারা ভারতে ছিল তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। দেখ কি বলছে, সংবিধান তৈরির প্রারম্ভে মানে কি, যখন সংবিধানটা তৈরি হয়নি সেই সময় যারা যারা ভারতে ছিল, ভারতের এরিয়ার মধ্যে বসবাস করেছে, তাদের প্রত্যেককে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এটা আর্টিকেল নাম্বার 5-এ বলেছে। ঠিক আছে, এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 6। আর্টিকেল নাম্বার 6 কি বলছে দেখো, আর্টিকেল নাম্বার 6 বলছে মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। তার মানেটা কি? তার মানে দেশ স্বাধীন হয়ে গেছে, বর্ডার চলে এসেছে, সেই সময় কিছু মানুষ যখন দেশ বিভাজনটা হচ্ছে সেই সময় কিছু মানুষ পাকিস্তানে যারা থাকতো তারা ভারতে চলে এসেছে। ঠিক আছে, তো তাদেরকেও কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। যেমন 1947 সালে তো আমাদের দেশটা বিভাজিত হয় ভারত পাকিস্তানে। তো সেই সময় যদি কোনো ব্যক্তি পাকিস্তানে থেকে থাকে এবং দেশ বিভাজনের সময় তারা যদি ইন্ডিয়াতে চলে আসে তো তাদের প্রত্যেককেই কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এটা বলেছিল আর্টিকেল নাম্বার 6। এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 7।
ঠিক আছে, আর্টিকেল নাম্বার 7 কি বলছে, স্বাধীনতার পর, স্বাধীনতার পর আর্টিকেল নাম্বার 7 বলছে স্বাধীনতার পর যদি কোনো ব্যক্তি পাকিস্তান চলে যায়, বলছে স্বাধীনতার পর যদি কোনো ব্যক্তি পাকিস্তান চলে যায় কিন্তু সংবিধান তৈরি হওয়ার পূর্বেই ভারতে ফিরে আসে, তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। ঠিক আছে, তাহলে নাগরিকত্ব নিয়ে কি বলছে আর্টিকেল 7, আর্টিকেল 7 বলছে স্বাধীনতার পর যদি কোনো ব্যক্তি, মানে 1947 সালে কোনো একজন ব্যক্তি যদি ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে যায়, ঠিক আছে, ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে গেল, কিন্তু পাকিস্তান যে বুঝলো যে না, এই চোরের দেশে থেকে লাভ নেই, আমি আমার দেশ ভারতবর্ষেই ভালো ছিলাম, আমাকে ভারতেই ফিরে যেতে হবে, তো তখন কি করা হবে, তখন যারা মানে সংবিধান তৈরি হওয়ার পূর্বে, মানে 26শে নভেম্বর 1949-এর আগেই যারা ভারতে ফিরে আসবে তাদের প্রত্যেককেই কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। তুমি স্বাধীনতার পর পাকিস্তান চলে যাও, কিন্তু যদি সংবিধান তৈরির আগেই ফিরে আসো তাহলে কিন্তু তোমাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এটা হয়ে গেল আর্টিকেল নাম্বার 7। আর্টিকেল নাম্বার 8 কি বলছে, আর্টিকেল নাম্বার 8 বলছে তুমি যদি বিদেশে ভ্রমণের জন্য যাও, কোথায় যাও, বিদেশে, লিখে দিই, বিদেশে যদি ভ্রমণের জন্য যাও বা যদি চাকরির জন্য যাও, চাকরির জন্য বা চিকিৎসা বা পড়াশোনা, ঠিক আছে, তো এইসবের জন্য তুমি যদি বিদেশে যাও সেক্ষেত্রে তোমার ভারতের নাগরিকত্ব কিন্তু নষ্ট হবে না, ভারতের নাগরিকত্ব থাকবে যদি তুমি চাকরি, চিকিৎসা, পড়াশোনা এইসব কারণে যাও। কিন্তু তুমি যদি বিদেশে যে 6 মাসের বেশি থাকো, 6 মাসের বেশি যদি আমাদের দেশের বাইরে থাকো তখন তোমাকে বলা হবে এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। কি বলা হবে, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, মানে তুমি ভারতীয় কিন্তু তুমি এখানে থাকো না, এনআরআই। ঠিক আছে, তো ভারতের নাগরিকত্ব তোমার থাকবে, তুমি যদি বিদেশে চাকরি, ভ্রমণ বা পড়াশোনার জন্য যাও, ঘুরতে যাও, যে কারণেই যাও, তোমার কিন্তু নাগরিকত্ব নষ্ট হবে না। এরপর আর্টিকেল 9 কি বলছে দেখো, আর্টিকেল 9 বলছে তুমি যদি বিদেশে গিয়ে পরে বিদেশের নাগরিকত্ব নিয়ে নাও, ঠিক আছে, তুমি যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়ে নাও তাহলে কিন্তু ভারতের নাগরিকত্ব সমাপ্ত হয়ে যাবে। ঠিক আছে, মানেটা কি, মানে ধরো তুমি ভারতীয়, তুমি আমেরিকায় গেলে কাজের জন্য, অনেকদিন ধরে কাজ করছো, এরপর সেখানে তুমি সেখানকার ভারতের আমেরিকার নাগরিকত্বটা নিয়ে নিলে যে আমি এখানকার সিটিজেন হয়ে থাকতে চাই, তুমি সেখানকার সিটিজেনশিপ নিয়ে নিলে, সেক্ষেত্রে কিন্তু তখন তোমার ভারতের যে নাগরিকত্ব ছিল সেটা অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে, মানে তুমি আর ভারতের নাগরিক নও। ঠিক আছে, এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। তুমি তুমি যত খুশি বিদেশে ঘোরো, চাকরি করো, চিকিৎসার জন্য যাও, পড়াশোনা করো, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি তুমি একটা অন্য কোনো দেশের নাগরিকত্ব নাও তাহলে কিন্তু তোমার ভারতের নাগরিকত্বটা নষ্ট হয়ে যাবে, ভারতের নাগরিকত্ব থাকবে না। এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার, মানে আর্টিকেল 8 বলছে যে তুমি ঘুরো, ঠিক আছে, আর্টিকেল 8 বলছে তুমি যত খুশি ঘুরো, তোমার নাগরিকত্ব যাবে না। আর আর্টিকেল 9 তারপরে বলে দিচ্ছে যদি নাগরিকত্ব নিয়েছো তাহলে কিন্তু তোমার এখানে আর কোনো ঠাঁই নেই। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 10 কি বলছে,
যে তুমি যদি তোমার নাগরিকত্ব টিকিয়ে রাখতে চাও তাহলে কোনো রকম দেশ বিরোধী কাজ করা চলবে না। দেশ বিরোধী কাজ কোনগুলোকে বলো জানো? সবসময় যে বোম ফাটাতে হবে এমনটা নয়, তুমি যে ট্রেনের উপর পাথর ছুড়ছো এটাও কিন্তু দেশ বিরোধী কাজ। আবার অনেকে দেখবে এখনকার দিনে মানে রিল বানানোর জন্য রেল লাইনের উপর পাথর রেখে দিচ্ছে, এটাও কিন্তু দেশ বিরোধী কাজ। কারণ এই পাথরটার কারণে কয়েক হাজার মানুষের মৃত্যু হতে পারে এবং আমাদের দেশের সম্পদের ক্ষতি হতে পারে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে দেশ বিরোধী কাজ, ঠিক আছে? তো তুমি যদি দেশ বিরোধী কাজ করো তোমার নাগরিকত্ব আর থাকবে না, নাগরিকত্ব আর থাকবে না, ঠিক আছে? এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 11। এখানে কি বলছে যে নাগরিকত্ব সম্বন্ধে আইন, নাগরিকত্ব সম্বন্ধে আইন কে বানাবে? পার্লামেন্ট বানাবে। পার্লামেন্ট বানাবে, কিন্তু দায়িত্বটা কার কাছে থাকবে? দায়িত্ব থাকবে হোম মিনিস্ট্রির ওপর। হোম মিনিস্ট্রির ওপর, ঠিক আছে? গৃহ মন্ত্রণালয়ের ওপর। এটা হচ্ছে আর্টিকেল। এরপর এখানে একটা প্রশ্ন পাবে যে ভারতের নাগরিকত্ব কি রকম, ঠিক আছে? ভারতের নাগরিকত্ব কেমন সেটা মনে রাখবে। সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ মানে কি? আমরা সবাই ভারতের নাগরিক, ঠিক আছে? আমরা সবাই ভারতের নাগরিক। আমরা কিন্তু পশ্চিমবঙ্গের নাগরিক নই, বা আমরা উত্তরপ্রদেশের নাগরিক নই, আমরা রাজস্থানের নাগরিক নই, আমরা গুজরাটের নাগরিক নই, আমরা সবাই ভারতের নাগরিক, আমরা সবাই ভারতীয়, ঠিক আছে? আমরা আমরা বলতে পারি আমরা হচ্ছি পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের বাসী বা বাসিন্দা। বাসিন্দা বলতে কি বোঝায়? তুমি যে জায়গায় ঘর বাড়ি করে আছো সেই জায়গাটাকে বলা হচ্ছে, সেই জায়গাটাকে তুমি বলতে পারো আমি সেখানকার বাসিন্দা। কিন্তু নাগরিক মানে হচ্ছে কি? নাগরিক হচ্ছে আমরা ভারতের নাগরিক, আমাদের একটাই সিটিজেনশিপ, একটাই নাগরিকত্ব, সেটা হচ্ছে আমরা সবাই ভারতীয়, ভারতের নাগরিক। আর যখন বলা হবে তুমি কোথাকার বাসী, তখন হচ্ছে তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা বলতে পারো, ঠিক আছে? তো আমাদের সিটিজেনশিপটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। কিন্তু তুমি যদি আমেরিকাতে যাও, ঠিক আছে, তো সেখানে কিন্তু তুমি সিঙ্গেল সিটিজেনশিপ পাবে না, ডবল, ডুয়েল। মানে তুমি আমেরিকার নাগরিক তো বটেও, তার সাথে তুমি যে রাজ্যে থাকবে, যে প্রান্তে থাকবে আমেরিকার, সেখানকারও কিন্তু নাগরিকত্ব পাবে। মানে তোমার দুটা নাগরিকত্ব হবে, একটা হচ্ছে তুমি যে জায়গায় থাকবে সেখানকার নাগরিক, আর একটা হচ্ছে আমেরিকার দেশের নাগরিক, ঠিক আছে? আর ভারতের নাগরিক হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, তুমি শুধু ভারতীয়, আর অন্য কোনো তুমি বলতে পারবে না আমি পশ্চিমবঙ্গের নাগরিক, তুমি পশ্চিমবঙ্গের বাসী, ঠিক আছে? এই হচ্ছে নাগরিকত্ব। এরপর আমাদের যে নাগরিকত্ব রয়েছে সেখানে কিছু সংবিধান সংশোধন হয়েছে। তো এখন পর্যন্ত টোটাল 4বার, ঠিক আছে? 4বার সংবিধান সংশোধন হয়েছে এই বিষয়ে। সংবিধান সংশোধনটা কি হয়েছে? একটা সংবিধান সংশোধন হয়েছিল তোমার 1955 সালে। এই সংবিধান সংশোধনে কোনো একজন ব্যক্তি যদি ভারতের নাগরিকত্ব নিতে চায় তার ক্ষেত্রে কি কি উপায় রয়েছে ভারতের নাগরিক হওয়ার, সেই বিষয়ে আলোচনা করা হয়েছিল, ঠিক আছে? তো দেখো এখানে টোটাল 5 প্রকারের পদ্ধতি দেওয়া হয়েছিল, 5টা পদ্ধতি, 5টা পদ্ধতি, ঠিক আছে? 5টা পদ্ধতি কি? একটা হচ্ছে তুমি জন্মের আধারে, মানে জন্মের আধারে তুমি ভারতের নাগরিকত্ব পেতে পারো। এগুলো হচ্ছে ভারতের নাগরিকত্ব পাওয়ার কয়েকটা প্রসেস, 5টা পদ্ধতি, ঠিক আছে? বাই বার্থ, মানে তোমার জন্ম ভারতে, যদি কোনো একটা বাচ্চার জন্ম হয়, ঠিক আছে, জন্মটা যদি ভারতে হয় এবং ওই বাচ্চার, ঠিক আছে, ওই শিশুটির বাবা মা যদি ভারতীয় হয়, বাবা বা মা যদি ভারতীয় হয়, তাহলে কি বলছে?
বলছে প্রথমত জন্মটা যদি ভারতবর্ষে হয় এবং ওই শিশুর বাবা বা মা কেউ একজন যদি ভারতীয় হয় এবং বাবা মা যদি উভয়েই ভারতীয় হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা ভারতের নাগরিকত্ব পাবে। বুঝতে পারছো? এক হচ্ছে কি ভারতে জন্ম হতে হবে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে কি যে বাবা মায়ের মধ্যে একজনকে ভারতীয় হতে হবে বা দুজনকেই ভারতীয় হতে হবে, তবে যায় জন্মের ভিত্তিতে যে ভারতের নাগরিকত্ব সেটা পাওয়া যায়। যেমন আমরা সবাই, ঠিক আছে, আমরা সবাই কিন্তু ভারতেই জন্মেছি এবং আমাদের বাবা মা দুজনেই ভারতীয়, সেক্ষেত্রে আমরা ভারতের নাগরিকত্বটা জন্মের আধারেই পেয়ে গেছি। ঠিক আছে। আরেকটা হচ্ছে বাই ডিসেন্ট। বাই ডিসেন্ট বলতে কি বোঝায়? এটা হচ্ছে বংশের আধারে। ঠিক আছে, বংশের আধারে। বংশের আধারে কেমন? ধরো তোমার জন্মটা বিদেশে হয়েছে, ঠিক আছে, ধরো আমেরিকাতে জন্ম হয়েছে, কিন্তু তোমার বাবা বা মা দুজনকার একজন হচ্ছে ভারতীয় বা দুজনেই ভারতীয়। ঠিক আছে, যদি একজন ভারতীয় হয় বা দুজনে, বাবা মায়ের মধ্যে কিন্তু দাদু ঠাকুমা হওয়া চলবে না। ঠিক আছে, বাবা এবং মা যদি একজন ভারতীয় হয় বা দুজনে ভারতীয় হয়, কিন্তু তোমার জন্মটা যদি অন্য কোনো দেশে হয়, সেক্ষেত্রে তোমার যে বংশের আধারে তুমি ভারতের নাগরিকত্ব পাবে। এটার এক্সাম্পল একটা রয়েছে, সেটা হচ্ছে শিখর ধাওয়ান, ক্রিকেটার, তোমরা জানো। তার জন্ম কিন্তু ভারতে নয়, কিন্তু তার বাবা মা ভারতীয় ছিল বলে ভারতের নাগরিকত্ব পেয়েছিল। তিন নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশনের মাধ্যমে। রেজিস্ট্রেশনের মাধ্যমে কি রকম ভাবে? ধরো তুমি কোনো একটা অন্য দেশের বাসিন্দা, নাগরিক, কিন্তু তুমি ভারতে এসেছো এবং ভারতে থাকছো। তো 1955 সালের যে সিটিজেনশিপ অ্যাক্ট এসেছিল সেই অনুযায়ী আমি বলছি, তো সেখানে কি বলা হয়েছিল যে 7 বছর ভারতে থাকার পর, কত বছর? 7 বছর তুমি ভারতে থাকলে তারপর তুমি রেজিস্ট্রেশনের অ্যাপ্লাই করতে পারবে যে আমাকে ভারতের নাগরিক করা হোক। এবং 7 বছর ভারতে থাকার পর তুমি রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করলে, তারপর হোম মিনিস্ট্রি, গৃহ মন্ত্রণালয় তোমার যদি অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে তোমাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এটা হচ্ছে রেজিস্ট্রেশনের মাধ্যমে। আরেকটা হচ্ছে কি ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশন, ঠিক আছে, তার মানেটা কি? মানে তুমি ভারতীয় নও, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তুমি অন্য কোনো দেশ থেকে এসছো, কিন্তু তুমি ভারতের একটি ভাষা জানো। ভারতের যে 22টা ভাষা রয়েছে তার মধ্যে একটি ভাষা যদি তুমি জানো, একটি, ঠিক আছে, এবং তার সাথে তোমার আর্ট মানে কোন রকম কলা বা সায়েন্স যদি তুমি পারদর্শী হও, বিজ্ঞানে পারদর্শী হও, এবং তার সাথে যদি 10 বছর ভারতে থাকো, তাহলে কিন্তু তুমি অটোমেটিক্যালি ভারতের নাগরিকত্ব পাবে। এটা হচ্ছে ন্যাচারালাইজেশন। ঠিক আছে, তো দেখো ন্যাচারালাইজেশনের থেকে রেজিস্ট্রেশনটা সহজ। 7 বছর ভারতে থাকলে তারপর ভারতের নাগরিকত্ব অ্যাপ্লাই করলে, হোম মিনিস্ট্রি তোমারটা অ্যাকসেপ্ট করলো এবং তুমি ভারতের নাগরিক হয়ে গেলে। এটা ছিল আগে 7 বছর। 2019-এ একটা অ্যামেন্ডমেন্ট আনা হয় এবং সেই 7 বছরের পরিবর্তে এটা করা হয় 5 বছর। ঠিক আছে, এখন 5 বছর থাকার পরেই কিন্তু তুমি নাগরিকত্ব পাবে। আর সর্বশেষ যে পদ্ধতি সেটা হচ্ছে অ্যাকুইজিশন অফ ল্যান্ড। অ্যাকুইজিশন অফ ল্যান্ড মানে হচ্ছে ভূমি অধিগ্রহণ। ভূমি অধিগ্রহণ বলতে কি? দেখো একটু আগে তোমাদেরকে সিকিমের ব্যাপারটা বললাম যে আর্টিকেল 2 অনুসারে, আমাদের সংবিধানের আর্টিকেল 2 অনুসারে যে কোনো বাইরের কোনো দেশ, ভারতবর্ষের ভিতরের বাদ দিয়ে যে কোনো দেশ যদি ভারতের সাথে যুক্ত হতে চায়, তাহলে ভারত আর্টিকেল 2 এর ব্যবহার করে তাকে ভারতের ইউনিয়নের মধ্যে অ্যাড করতে পারবে। তো সেক্ষেত্রে যেমন সিকিমকে তো আগে ভারতের অংশ ছিল না, পরবর্তী ক্ষেত্রে ভারতের সাথে যুক্ত হয়। ঠিক আছে, তো ভারতের সাথে যখন যুক্ত হলো, তো এরকম যদি কোনো একটা দেশ থাকে বা এরকম যদি কোনো একটা ভূমির টুকরা থাকে যে জায়গাটা ভারতের অংশ ছিল না কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভারতে যুক্ত হয়েছে, তো তাদেরকে কিন্তু সিটিজেনশিপ দেওয়া হবে। সিটিজেনশিপ দেওয়া হবে। তার জন্য সিকিমের প্রত্যেকটা নাগরিক কি পেয়েছে? নাগরিকত্ব পেয়েছে। কারণ কি? তাদের ভূমিটা আমরা অধিগ্রহণ করেছি বা সিকিম আমাদের সাথে যুক্ত হয়েছে।
তো এই 5টা প্রসেস ছিল 1955 সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে। এরপর আরো 3টা রয়েছে, একটা হচ্ছে 1986 এর, একটা হচ্ছে তোমার একটা হচ্ছে 2005, আর একটা হচ্ছে তোমার 2019। ঠিক আছে, তো এই 3টা এবং পরবর্তী ক্লাস যে আমাদের ফান্ডামেন্টাল রাইট নিয়ে হবে সেটা পরের দিন আলোচনা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। চলো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।